রিমা বিশ্বাসের লেখা গল্প তুষের আগুন। ঝাড়ন দিয়ে ড্রেসিং টেবিলে ধুলো ঝাড়তে ঝাড়তে তৃষ্ণা বললেন, কটা তো টাকা তোমার কাছে এমন কি? সুকান্ত গম্ভীরভাবে মুখের সামনে খবরের কাগজ ধরে বসেছিলেন। বললেন, তাই বা দেবো কেন? তোমারই তো ছেলে, কটা টাকা দিলে নতুন ব্যবসা শুরু করতে পারত। কিসের ব্যবসা? আমি যে দোকান দিয়েছি তাতে বসতে বাবুর অসুবিধা কোথায়? বিদ্রুপ মেশানো তাচ্ছিল্য ঝরে পড়ল সুকান্তের গলায়। তৃষ্ণা দীর্ঘশ্বাস ফেললেন। এ নতুন কিছু নয়, সংসারের কিছু অসম্ভব কাজের মধ্যে সুকান্তের মতি টলানো একটি। আর তা যদি টাকা সংক্রান্ত হয় তবে পর্বতের চূড়ায় পাথরের খণ্ড সমতলে আনা গেলে বা নদীর গতিপথ পরিবর্তন করা গেলেও সুকান্তের কাছ থেকে টাকা আদায় করা যাবে না। সুকান্তকে বোঝানো যদি হাতের মোয়া বা নাড়ুটি পাকানোর মতনই সহজ হতো তবে কত কিছুই তো বদলে যেত এই সংসারের প্রতিটি প্রাণীর জীবনে। তখন আর ছোট ছেলে অনুজটা এমন ভবঘুরের জীবন বাঁচত না। বড় অর্জুনটা এমন মুখ ঝুলিয়ে নিঃশ্বাসে হতাশা ভরে ঘুরে বেড়াতো না। বেচারা বিয়ে থা করেছে, এবার নিজের মতন কন্ট্রাক্টরি ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে চায়। তা কি আর হতে দেয় ওদের বাপ? তার সব কথা শেষ কথা হলো, সে যে দোকান দিয়েছে তাতেই বসতে হবে দুই ছেলেকে। এর বাইরে উনি কিছু শোনার প্রয়োজনও মনে করেন না, আর এ নিয়ে ভাববার কথাও মনে আনেন না। কিন্তু তারা যে ময়রা হতে চায় না, তাদেরও যে নিজস্ব স্বপ্ন আছে তা তাকে কে বোঝায়? এদিকে উনি কলকাতা শহরে দোকান দিয়েছেন তিনটে। একরকম শূন্য থেকে শুরু করেছিলেন অভিযান। হাতে নয়া পয়সা ছিল না। প্রথমে একটা বড় মিষ্টির দোকানে সহকারী ছিলেন। সেখান থেকে একটু একটু করে কাজ শিখে আর বিন্দু বিন্দু করে পয়সা জমিয়ে একটা ছোট দোকান দেন। প্রথম দোকানটা ছিল গলির ভিতর। একজনের বাড়ির একতলার গ্যারেজটা ভাড়া নিয়ে শুরু করেন কাজ। হাতের গুণে তার দোকানের নাম ছড়াতে লাগলো, যেমন করে বাতাসে ওড়ে পাকা ফলের গন্ধ। প্রথমে এলাকার লোক এসে ভিড় করলো, তারপর দূর দূরান্ত থেকে অর্ডার আসা শুরু হলো। বড় বড় বিয়ে বাড়ি, অন্নপ্রাশন পইতে দেখতে দেখতে সুকান্ত বড় রাস্তার উপর দোকান কিনে ফেললেন। ভাড়ার দোকানটা লিজ নিলেন 80 বছরের জন্য। দুটো দোকান যখন ফনফনিয়ে উঠছে তখন খাড়া করলেন আর একটা দোকান। সবই একা করেছেন। কর্মচারীরা বিশ্বস্ত ছিল ঠিকই, কিন্তু আসল অস্ত্র তো ছিল সুকান্তের মগজে। ব্যবসার বুদ্ধি না থাকলে কেউ এমন উন্নতি করতে পারে? সুকান্ত এখন বিত্তবানদের দলে পড়েন। যখন তখন মোটা অঙ্কে টাকা বের করা তার কাছে কঠিন কিছু নয়, যদিও তিনি তা কখনোই করেন না। আর সেই কারণে কিপ্টে তকমাটা খুব অনায়াসে জুটে গেছে কপালে। তবে এ কেবল অহেতুক রটনা নয়, ঘটনাও বটে। বাড়ির সকলেই তার এই কিপ্টে ব্যামোর কুফল ভুগে আসছেন। বড় ছেলে অর্জুন ব্যবসার জন্য টাকা চেয়ে বারবার খালি হাতে ফিরে এলো। ভেবেছিল বংশের প্রথম ছেলের অন্নপ্রাশনে কি আর সুকান্ত সামান্য হলেও উদার হবেন না? অর্জুন আর তার স্ত্রী করবীর বড় ইচ্ছে ছিল ঘটা করে ছেলের অন্নপ্রাশন অনুষ্ঠান করার। প্রচুর লোকজন আসবে, বাড়ি ঘর দোর সাজানো হবে। আর সে কথা বড় মুখ করে বলল অর্জুন তার বাবাকে। বাবাকে খুব একটা পছন্দ না করলেও তাকে তোষামত করে চলতেই হয়। কি আর করা, উপায় নেই যে। পড়াশোনা তো বেশি দূর হয়ে ওঠেনি, কারণ বেশি দূর এগোবার মতন মগজের ধার ছিল না। তাই স্বল্প দূরত্ব পার করেই মগজাস্ত্র ভোঁতা হয়ে যায় ও পড়াশোনার সঙ্গকে ত্যাগ করা শ্রেয় মনে করে অর্জুন বিয়েটা তড়িঘড়ি সেরে নেয়। তার বিয়েটা যেহেতু অর্জুন নিজেই দেখে শুনে করেছিল, তাই বিয়ের ঘটাপটা কিছুই করেননি সুকান্ত। এবার ছেলের অন্নপ্রাশনের একটা অনুষ্ঠান হোক, এরকম একটা চকচকে শখ আছে অর্জুনের। তাই হাত কসলাতে কসলাতে বেচারি যখন বাবার কাছে এসে বলল, বাবা, ভাবছি বাবুর অন্নপ্রাশনটা ঘটা করে দেব। শুনে তখন গম্ভীর সুকান্ত বললেন, দাও। আশ্বাস পেয়ে অর্জুনও আরও ছড়িয়ে হাসল। আমার শ্বশুর বাড়ির দিকে 50 আত্মীয় হবে, আর আমাদের এদিকে 60। সব বন্ধুবান্ধব ও তাদের পরিবার মিলে আরও 30 কি 40 যদি ধরি, আর পাড়া প্রতিবেশী, তোমার কিছু বিশেষ কাস্টমার, এদের সবাইকে নিয়ে 250 কি 300 মতন লোক হয়তো হবে। সুকান্ত একবার মুখ তুলে শুধু ছেলের আশায় ভরাট মুখটা দেখলেন। অর্জুন সাহস আর একটু বাড়িয়ে বলল, ইচ্ছে ছিল রিটার্ন গিফটে সকলকে একটা কাঁসার বাটি দিই। সুকান্ত মাথা নাড়ালেন। আসলে ছেলে হওয়ার পর অমন জ্বরে পড়ে বুকে কফ জমেছিল কি না, তাই ওর মার ইচ্ছে আর কি। মুখের ভাবাবেগের বিশেষ পরিবর্তন না করেই সুকান্ত বললেন, যা করার তা করো, আমাকে বলার কি আছে?
বাবার স্বভাব সম্পর্কে অর্জুন ভালোভাবেই ওয়াকিবহাল। অতি প্রচেষ্টাতেও যে তার হাত দিয়ে অচল সিকিও পিছলে পড়ে না তা জানতে বাকি নেই। অর্জুন আর ওর ভাই অনুজের ছোটবেলাটা কেটেছিল প্রায় অনাথ শিশুর মতনই। কোনো শখ আহ্লাদ হলে কি কোথাও ঘুরতে যেতে চাইলে, এমনকি স্কুলের কোনো বিশেষ বই রেকমেন্ড করলে ওরা জানতো তা বাবার কাছ থেকে মিলবে না। স্কুলের ছেলেরা যখন হলিডেতে দার্জিলিং কি সিমলা ঘুরতে যেত, তখন এই দুই শিশুরও মন পুলকে উদ্বেলিত হতো এক ঝলক বরফ ছোঁয়া বাতাসের স্পর্শ পেতে। মায়ের কাছে সে প্রস্তাব রাখলে মা সোজা আঙুল দেখিয়ে দিতেন বাবার দিকে, বলতেন, তোমাদের বাবাকে বলো, রোজগার তো মন্দ করেন না, দার্জিলিং কি হিমাচল অনায়াসেই ঘুরিয়ে আনতে পারেন। অর্জুন হয়তো তখন ভয়ে ভয়ে মাকে বলেছে, সে কথা তুমি বলো না কেন মা? মা দীর্ঘশ্বাস ফেলে বলেছেন, আমার বলাই তো হয়নি বাবা, এবার তোমরা বলে দেখো সুবিধে করতে পারো কি না। না, সে সুবিধে দুই ভাইয়ের এক ভাইও করতে পারেনি। সুকান্ত ছেলেদের আবদার শুনে বলেছেন, তা বেশ, তোমার মামাদের বলো, মামারাই তো ভাগ্নেদের শখ আহ্লাদ মেটায়। তৃষ্ণা স্বভাবতই মুখ চোরা গোছের, আর সুকান্ত পছন্দসই কথা না হলেই মুখ খিঁচিয়ে ওঠেন। তাই ছেলেদের বাইনাক্কা কি নিজের শখ আহ্লাদের জন্য কখনোই স্বামীর সঙ্গে তর্কে যাননি, কখনোই কোনো বিবাদ করেননি। শুধু সেইবারই সুকান্তকে বলেছিলেন, পাষণ্ড, যেইবার সিঁড়ি থেকে পড়ে গিয়ে ছোট ছেলে অনুজের মাথায় চোট লেগেছিল আর অনুজ জ্ঞান হারিয়ে পড়েছিল পুরো একটা বেলা, সেবারে একটা ভালো ডাক্তারকে প্রাইভেট নার্সিংহোমে ছেলেকে ভর্তি করার কথা বলেছিল সকলেই, কিন্তু উনি দোকানে গিয়ে বসে রইলেন আর এক কারিগরকে দিয়ে সরকারি হাসপাতালে লাইন দেওয়া করালেন। বাড়ি ফিরে দেখলেন ছেলের তখন ধুম জ্বর। যদিও জ্ঞান ফিরেছে, তৃষ্ণা সুকান্তর পাঞ্জাবি আঁকড়ে কেঁদে ভাসিয়েছিলেন সেদিন। বলেছিলেন, তুমি কি পাষণ্ড? নিজের ছেলের উপর তো পশুরও মায়া হয়, তোমার নেই? গলার কাছ থেকে তৃষ্ণার দুহাত ছাড়িয়ে এনে সুকান্ত বলেছিল, কেন, সরকারি হাসপাতালে কি পশুদের চিকিৎসা হয়? মরণ কপালে থাকলে যেইখানেই দাও, মরণ হবেই। মরণ হয়নি অনুজের, আইর জোরে সে যাত্রায় বেঁচে গিয়েছিল ছেলেটা। কিন্তু বাবার ধরন সম্পর্কে তখন একটা প্রাথমিক হাতেখড়ি হয়ে গিয়েছিল। পরবর্তীকালে এর ফল পেতেও হয়েছিল তাকে। পড়াশোনায় যথেষ্ট ভালো ছিল, চেয়েছিল বাইরে গিয়ে ম্যানেজমেন্ট পড়বে। তার জন্য বাবার কাছে যখন টাকার কথা বলেছিল, তখন সুকান্ত দু চোখে বিস্ময় ফুটিয়ে বলেছিল, মিষ্টি বানাতে শিখতে এত টাকা কবে থেকে লাগে? অনুজ ভয়ে ভয়ে বলেছে, আমি মিষ্টি বানানো শিখতে যাচ্ছি না বাবা, আমি ম্যানেজমেন্ট পড়ে বড় কোম্পানিতে চাকরি করব। তবে সেই কোম্পানিকে বলো তোমার পড়ার খরচ চালাতে, আমি কেন, আমার কি লাভ? অনুজের আর পড়া হয়নি, বলতে গেলে একরকম বাবার উপর আগেই জীবনটাকে হেলাই খরচ করে দিচ্ছে অনুজ। কোনো কাজকর্মই করে না, ঘুরে ফেরে খায় দেয় আর পাড়ার মোড়ে আড্ডা দেয়। সুকান্ত দোকানে বসার কথা বললে সে কথা কানে তোলে না। তৃষ্ণা অভিযোগ করে, যদি কখনো বলেন, কার ওপরে রাগ করে নিজের জীবন নষ্ট করছিস, শত হোক তোর বাবা তো, এত সব টাকা করি কার জন্য রেখে যাবেন? অনুজ রাগে ফস করে উঠে বলে, যাবে কেন, যতদিন পৃথিবী থাকবে উনি মিষ্টি বেঁচে যাবেন আর একে একে বিদায় হব আমরা। অনুজ, এসব কি কথা? তৃষ্ণা ধমকেছিলেন। সেদিন হয়তো অনুজ রাগে অভিমানে আর ভাত স্পর্শ না করে বাইরে বাইরে ঘুরে বেরিয়েছে। ছেলেকে অভিমান আর ক্ষোভে পুড়তে দেখে তৃষ্ণা হয়তোবা অভিযোগ করেছেন সুকান্তের কাছে। বলেছেন, তোমার কি টাকার অভাব? ও যদি কিছু করতে চায় তবে ওকে সেটা করতে দাও না কেন? তুমি না ওর বাপ? সুকান্ত নির্বিকার ভঙ্গিতে মাছের কাঁটা বেছে খেতে খেতে বলেছেন, দুদিন ঘুরুক, দেখুক জগৎ কি, তারপর এমনি ঘরে ফিরবে, দোকানেও বসবে। এত কষ্টে ব্যবসা দাঁড় করালাম, সেখানে বসে দুটো টাকা বেশি রোজগারের ব্যবস্থা করবি, তা না লোকের চরকায় তেল দেওয়ার জন্য সে কিনা টাকা চাইছে, তাও আমার কাছ থেকে। তা সেও তো নিজের পায়ে দাঁড়াতে চায়। দাঁড়াক না, কে বারণ করেছে? আমি যেভাবে দাঁড়িয়েছি, দম থাকলে সেভাবে দাঁড়াক। তোমার তো নয় কেউ ছিল না, ওর তো তুমি আছো, তবু বাপ হয়ে ওর পাশে দাঁড়াবে না? মামারা দাঁড়াক। এই বলে সুকান্ত হয়তো সুখাদ্য গ্রহণের পর একটা পরিতৃপ্তির ঢেকুর তুলেছেন। তৃষ্ণা কেবল দীর্ঘশ্বাস ফেলেছেন। তৃষ্ণার ভাইরা সরকারি চাকরি করে, অবস্থা কারো খারাপ নাই, তাই কথায় কথায় সুকান্ত মামাদের ডেকে আনেন। কিন্তু বাপ থাকতে মামারা এগিয়ে আসবে কেন? জগতে বাপ না থাকলেই সেখানে মামা মাসিরা ভুলেও ফিরে তাকায় না। সেখানে সক্ষম বাপ থাকতে কেন কিছু করবে তারা? তাছাড়া তাদেরও তো সংসার আছে।
ছেলে মেয়ে আছে। তবে শেষমেশ অনুজের ফয়সলা আর কিছুই হয়নি। সে এখন ভবঘুরে হয়ে ঘুরে বেড়ায়। অর্জুন সংসারী, তার তো আর চলে না অমন ঔদাসীন্যে। অর্জুন ভাবে কায়দা করে আদায় করার কথা। এ মন্ত্র যদিও দিয়েছে স্ত্রী করবি, বলেছে অনুষ্ঠান মতন অমন আবেগে ভাসতে যেও না, সব খোয়াবে, যতটা পারো গুছিয়ে নাও, বুড়ো আর কতদিন। কিন্তু তার আগে যাতে সব তুমি তোমার দখলে আনতে পারো সে চেষ্টা তো করতে হবে। তাই আশা ছেলের অন্নপ্রাশন দিয়ে স্ত্রীর দেওয়া প্রস্তাবের উন্মোচন করতে। তাই বাবার এই মুহূর্তে বলা, যা করার তা করো, আমাকে বলার কি আছে। এর যথার্থ অর্থ, যে যা খরচ করার করো, আমাকে বলার কি আছে। এর যথার্থ অর্থ যে যা খরচ করার করো, তাতে ভাবনার কি আমি আছি, এ যে নয় তাও বিলক্ষণ জানে অর্জুন। তাই সুর আরও নরম করে বলল, তবে যদি 1050-এর মতন টাকা ক্যাশ পাওয়া যেত। সুকান্ত ভুরু কপালে তুলে বললেন, একরত্তি ছেলে ভাত খাবে, তাও 50,000 টাকার? তোর কি মাথার কলকবজা সব ঢিলে হয়ে গেছে নাকি? ইচ্ছে হয় যা করার নিজে করো, আমি টাকা দিতে পারবো না। মুখ কালো করে অর্জুন বলল, আমি কোথায় পাবো বাবা? কেন, বৌমার বাপের বাড়ি দিক টাকা? বিয়েতে তো কিছু দেয়নি, এখন খরচা করুক। এ কথা শুনে করবীর আগে ফেটে পড়ল। প্রেম করে বিয়ে করেছিল ওরা, তাই বাড়ি থেকে যৌতুক কিছুই আসেনি। সুকান্ত দাবি করেছিলেন, কিন্তু মেয়ের বাপ তখন বিয়েতেই রাজি হননি। বলেছেন, আপনার ছেলে তো গ্র্যাজুয়েটও না, আপনার দোকান লাটে উঠলে ও তো ভালো চাকরিও জোটাতে পারবে না। ব্যবসার কি ভরসা, আজ আছে কাল নেই। এমন ছেলেকে তো আর আমি দেখে শুনে বিয়ে দিতামই না। নেহাত মেয়ের পছন্দ, তাই এই বিয়েতে আমার মতই নেই, তাও আবার যৌতুক। শুনে সুকান্ত সেসব মুখ বুজে মেনে নিয়েছিলেন তা নয়, গর্জনে তর্জনে সকলকে বুঝিয়ে দিয়েছিলেন তিনি বেঁচে থাকতে এ বিয়ে কোনোদিনও হবে না। কিন্তু তাও হলো। অর্জুন আর তৃষ্ণার সমর্থনে অর্জুন মন্দিরে সিঁদুর পরিয়ে করবীকে ঘরে নিয়ে এলো। এবার একা সুকান্ত আর এঁটে উঠতে পারলেন না, যেখানে অনুজ আগের থেকে বিবাদী। তবে করবীকে সুযোগ পেলেই কথা শোনাতে ছাড়তেন না। করবী যদি খাওয়ার টেবিলে বসে একটু বেশি সময় ধরে খাসির মাংসের ঝোল চেটে চেটে খেয়েছে, তো সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে সুকান্ত বলেছেন, খাও খাও, বিনি মেহনতে জিনিস খেতে ভালোই লাগে। যদি দোকানে রাবড়ি খেয়ে বলেছে, অনেক দোকানে রাবড়ি খেয়েছি, তবে তোমাদের দোকানে রাবড়ি দেখছে সেরা। শুনে সুকান্ত বলেছেন, হবে না, ফোকটের যে। অর্জুন হানিমুনে যাওয়ার জন্য টাকা চাইতে গেলে সুকান্ত বলেছিল, হা ঘরের মেয়ে নিয়ে আবার হানিমুন। তাই রাগ করবীর বরাবরই ছিল শ্বশুরের প্রতি। তার উপর কিছুদিন ধরে অর্জুন একটা বিজনেস করবে বলে বাপের কাছে টাকা চেয়েছে, প্রতিবারই নিরাশ হয়ে ফিরেছে। এবার ছেলের অন্নপ্রাশনের জন্য যখন করবীর বাপের বাড়ি দেখালেন, তখন মেজাজ চড়ল চচ্চড়িয়ে। তোমার বুড়ো বাপ ভিতর ভিতর এত পিশাচ কেন? বলি, বুড়ো মরবে কবে? মরলে তো প্রাণটা জুড়োই সবার। ঘাটের মরা হারামজাদা। বলি, তোকে কি জমেও নেবে না? অর্জুন করবীর মুখ চেপে ধরে বলে, আস্তে আস্তে, আমি দরজার আড়ালে না দাঁড়ালে এসবের কিছুই তো জানতাম না। তুমি যা ন্যাকা, এসব তো বলতেও না আমাকে। অর্জুন মুখ নামিয়ে নেয়। না, এসব কথা সে কখনোই বলতো না করবীকে। বাবার জন্য বারবার মাথা হেঁট হয় অর্জুনের, কিন্তু বয়স তারও হচ্ছে। কতদিন আর বাবার দোহাই দিয়ে সেই স্কুল বয়টি হয়ে থাকবে? অর্জুন এখন নিজে বাবা, অথচ তার বাবার প্রতাপের কাছে সে সহায় সম্বলহীন। সুকান্ত ব্যাংকের সব টাকা নিজের নামে রেখেছেন, নমিনি করেছেন বটে ছেলেদের, কিন্তু অ্যাকাউন্ট হোল্ডার জীবিত থাকলে তার অনুমতি ছাড়া টাকা তোলার ক্ষমতা তো আর নমিনির থাকে না। দোকানে বসে দুটো পয়সা সরাবার জো নেই অর্জুনের। ক্যাশ সামলানোর জন্য উনি আলাদা মাইনে করা লোক রেখেছেন। দোকানে ফিট করেছেন সিসিটিভি ক্যামেরা। এছাড়া রাস্তার উপরে সবচাইতে চালু দোকানটাই উনি নিজে বসেন। অর্জুন পাই পয়সার হিসেব দিয়ে তবে হাতে কিছু পয়সা পায়। এভাবে ভিখিরির জীবনে অতিষ্ঠ অর্জুন এবার আলাদা ব্যবসা করতে চাইছিল, যাতে স্বাধীনভাবে চলতেও চালাতে পারে নিজের পরিবার। শালার কন্ট্রাক্টরি বিজনেস, সে বলেছে কিছু টাকা ইনভেস্ট করলে জমিয়ে ব্যবসা করতে পারবে, কিন্তু সুকান্ত তা দেবে না। অর্জুনের ক্ষোভ আর রাগ উত্তরোত্তর বাড়ছিল। সে এখন পূর্ণবয়স্ক জোয়ান মরদ, শিশুটি যে আর নেই। মনে রাগের তুষ জ্বালিয়ে ছেলের অন্নপ্রাশন শেষে মন্দিরে গিয়ে প্রসাদ খাইয়ে সারতে হয়। তৃষ্ণা ছেলে আর বউকে আশ্বাস দিয়ে বলেন, মন ছোট করো না, দাদু ভাইয়ের মুখ দেখে তোমার শ্বশুর ঠিক একদিন বদলাবে।
কিন্তু মেঘের আড়ালে সূর্যের তাপের মাত্রা কিছুটা কমলেও মায়া, মোহ, স্নেহ, ভালোবাসা কারো আড়ালেই সুকান্তের প্রবৃত্তির প্রকোপের কোনো হেরফেরই যে করানো যায় না। তাই ঘটনা ঘটে ও সুকান্ত তার প্রবৃত্তিতে অটল থাকেন। রাতে ঘুম থেকে উঠে বাথরুমে যেতে গিয়ে হঠাৎই মাথা ঘুরে পড়ে গেলে তৃষ্ণা। বুকে জমে থাকা কষ্টের পরিমাণ তারও তো নেহাত কম নয়, তাই শরীরকে দোষও যে দেওয়া যায় না। রাতটা কাটলো মাথায় বরফ ঘষে আর পায়ে তেল মালিশ করে। হসপিটালের কথা বলতে সুকান্ত বললেন, সকালে ঠিক হয়ে যাবে নিশ্চয়ই, খামোকা টানা হিঁচড়া করা। তবু ভোরে অনুজের জেদে তৃষ্ণাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ততক্ষণে তৃষ্ণার বাঁ পাশটা পড়ে গেছে, মুখ বেঁকে গেছে। ডাক্তার বললেন সার্জারি করলে ঠিক হতে পারে। ব্রেন হ্যামারেজ হয়ে ব্লাড ক্লট হয়ে মাথার যে অংশ ক্ষত সৃষ্টি করেছে সেখানকার নার্ভ জখম হয়ে কাজ করায় বন্ধ করেছে। ক্লট সরিয়ে দিলে পেশেন্ট আবার সচল হবে। তবে বাকশক্তি হয়তো বা স্বাভাবিক নাও হতে পারে। ছেলেরা অপারেশনের কথা বললে সুকান্ত চুপ করে রইলেন। তারপর নিজেই হাসপাতালে গিয়ে পেশেন্টকে বাড়িতে এনে বললেন, অ্যালোপ্যাথি বুঝরুকি, আমি হোমিওপ্যাথি করাবো। করবি বলেছে অন্তত ফিজিওথেরাপিটা যদি চালানো যেত। ফিজিওথেরাপি আমি নিজেই করে দেব। আর কারো আগ্রহ রইল না, আর সুকান্ত বিশেষ কিছু করারও প্রয়োজন বোধ করলেন না। তৃষ্ণা ধীরে ধীরে বিছানায় মিশতে লাগলেন। সুকান্ত পরিষ্কার প্যান্ট শার্ট পরে দোকানে যেতে লাগলেন। জামা কাপড় কাচার একটা লোক রাখলেন তৃষ্ণার অথর্ব হওয়ার পর। তৃষ্ণার জীবনে আমূল পরিবর্তন হলো, পরিবর্তন এলো না সুকান্তের জীবনধারায়। তৃষ্ণা যেমনটা মনে করতেন নাতিটার মুখ দেখে বদলে যাবেন সুকান্ত, সে ভাবনা স্বপ্নের মতনই মিছে হলো। অর্জুনের ছেলের ফুড পয়জনিং থেকে শুরু হলো জলের মতন বমি আর পায়খানা। করবীর ছেলেকে নুন চিনির জল আর ওআরএস খাইয়ে যখন বিফল, ছেলে ক্রমশ নেতিয়ে পড়ছে, চোখ ভিতরে ঢুকে পড়ছে। তখন অর্জুনকে বলল, শিগগির হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করো। সে কথায় সুকান্ত বললেন, এত ছোট বাচ্চার আবার হাসপাতাল কি? ওকে হাসপাতালের কড়া কড়া ওষুধ নিতে পারবে? তার চাইতে তোর মাকে যে দেখছে মিশ্র হোমিওপ্যাথ, ওকে বলে দুদানা হোমিওপ্যাথি ওষুধ দে, ও ঠিক হয়ে যাবে। বাচ্চাদের বমি পায়খানা হরদমই হয়। কাঁপা গলায় করবি বলেছে, তবু আপনি হাসপাতালে দেবেন না? হাসপাতালে কেন, আমি তো ভালো ডাক্তারের কথাই বললাম। এখন তোমরা যদি হোমিওপ্যাথি ডাক্তারকে না বলো, ওর যে এখন স্যালাইন লাগবে। আমার মনে হয় তোমরা বেশি বাড়াবাড়ি করছো। করবীর বাপের বাড়ির সকলে তখন ঘুরতে গেছে হরিদ্বার। ওদিকের বাড়ি পুরো ফাঁকা। করবী অর্জুনকে নিজের হাতে চুড়ি কানের দুল খুলে দিয়ে বলেছে, ওগো তুমি এমন পাষাণ হইও না, ছেলেকে আমার নার্সিংহোমে নিয়ে চলো। অনুজ আর অর্জুন শেষে বন্ধু বান্ধবের কাছে টাকা ধার করে ছেলেকে নার্সিংহোমে ভর্তি করে। সুকান্ত নিয়ম করে দোকানে যান, আর নাতি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। শেষে ছেলে সুস্থ হলে করবী আর এ বাড়ি মুখো না হয়ে বাবার কাছে গিয়ে ওঠে। অর্জুনকে বলে, আমি তোমার মায়ের মধ্যে নিজেকে দেখতে পারবো না। যদি কখনো নিজে কিছু করে উঠতে পারো তবে ছেলে বউ নিয়ে সংসার করার কথা ভেবো। অর্জুন হতাশার দীর্ঘশ্বাস ফেলে বাড়ি ফেরে। করবীকে তো দোষ দেওয়া যায় না, সে এখন মা, আর অর্জুন বাবা হয়ে কিনা ভাবে আর দীর্ঘশ্বাস ফেলে অর্জুন। এভাবে আর কত। কিন্তু তার দুদিন পরে অর্জুন গুরুদশায় হাজির হয় শ্বশুরবাড়ি। করবী তো স্বামীর উস্কো খুস্কো চুল, গালের দাড়ি, সাদা ধুতি, কোমরে আসন দেখে আন্দাজ করে শাশুড়ি গত হয়েছেন। একদিকে স্বস্তি পায়, অমন জীবনের চাইতে মৃত্যু ঢের ভালো। অর্জুন বসার ঘরে মেঝেতে আসন পেতে বসেছিল। করবীর মা চীনামাটির প্লেটে বড় বড় রাজভোগ আর সন্দেশ সাজিয়ে দিলেন। করবী কাঁচের গ্লাসে জল এনে তা প্লেটের পাশে রেখে বলল, এত কিছু হয়ে গেল অথচ একটা ফোন পর্যন্ত করলে না। অর্জুন গালের খোঁচা খোঁচা দাড়ি সমেত মুখটা নামিয়ে নিল। স্বামীর অসহায়তা আর মাতৃবিয়োগের শোকে বিষণ্ণ মুখটার দিকে চেয়ে করবীর বড় মায়া হলো। মনে হলো এ সব দুর্বলতা, সব ঘাটতি খামতি জেনেই তো করবী ওকে ভালোবেসে বিয়ে করেছিল। আজ সেই অসহায় স্বামীটিকে কি এভাবে একা একই হতাশার আধারে ঠেলে দেওয়াটা করবীর ঠিক হলো? অর্জুন মাথা নিচু করে বসেছিল। ওকে চুপচাপ বসে থাকতে দেখে করবীর মা বললেন, কিছু মুখে দাও বাবা, চেহারা তো একেবারে ভেঙে গেছে। অর্জুন মুখ তুলে চেয়ে বলল, আপনারা সব ভালো আছেন তো? হ্যাঁ তা আছি, কিন্তু মেয়ে নিয়ে যা চিন্তায় আছি তা থেকে তো রেহাই মিলছে না। অর্জুন কুণ্ঠিতভাবে তাকালো। করবীর মা বললেন, বলি আর ওদিকে থেকে কি করবে, তুমি বরং এখানেই চলে এসো। করবীর ভাইয়ের সঙ্গে ওর কন্ট্রাক্টরি ব্যবসাটা দেখো, যা লাভ হবে তাতে করে দুজনে ঠিক চলে যাবে।
তারপর ভগবান সুদিন দেখালে তুমি আলাদা কিছু করতেও পারবে। অর্জুন দীর্ঘশ্বাস ফেলল। করবীর মা বললেন, আর ওদিকের মায়া করারই বা রইল কে তোমার? মা যখন নেই তখন আর সেই গুরুদায়িত্বও তো আর রইল না। মা থাকলে আমি কখনোই অসুস্থ মানুষটাকে ফেলে এখানে বউ বাচ্চা নিয়ে থাকার পরামর্শ দিতাম না। অর্জুন মুখ তুলে চেয়ে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মা নয়, বাবা। কি? করবীও ওর মা প্রায় একসঙ্গে বলে উঠল। করবীর বাবা কিছু দূরে সোফায় বসে পান চিবুতে চিবুতে জামাইয়ের কথা শুনছিলেন। ওনার মুখে চর্বণও থেমে গেছে। বিস্ময়ে হতবাক দৃষ্টিতে চেয়ে আছেন অর্জুনের দিকে। এ তো কেউই আশা করেনি। অত ডাঁটো মানুষটা এমন পাকা ফলটির মতন টুপ করে খসে পড়বে, এ কে ভেবেছিল? তৃষ্ণা অসুস্থ, তাই তার আচমকা মৃত্যুটা অভাবনীয় কিছু নয়, কিন্তু তা বলে শক্ত সামর্থ্য বৈষয়িক বিষয়ে সদা তটস্থ অর্থকরী ব্যাপারে ইগলের দৃষ্টিতে রাখা মানুষটার সংসারের এত মায়া, এত আকর্ষণ, সব থেকে বড় টাকার প্রতি তার এই দুর্নিবার মোহ, আর 1 টাকা থেকে 10 লক্ষ টাকাকে সমান আদরে বুকে আঁকড়ে থাকার প্রবণতাকে বিসর্জন দিয়ে ইহলোক ত্যাগ করলেন কি করে? এ প্রশ্নই মিটছিল সবাইকে। সকলের হতচকিত দৃষ্টির দিকে চেয়ে অর্জুন দীর্ঘশ্বাস ফেলে আবার মাথা নামিয়ে নিল। অতএব আর করবীর এ বাড়িতে থাকার বা অর্জুনের করবীদের বাড়িতে এসে পাকাপাকি বসবাস করার প্রয়োজন নেই। করবী আর ছেলে সমেত অর্জুন বাড়ি ফিরে এলো। তৃষ্ণা এতদিন ছেলেদের দয়া দাক্ষিণে দিন কাটাচ্ছিলেন, এখন তার জন্য একটা আয়া রাখা হলো। সন্ধ্যের দিকে একজন ফিজিওথেরাপিস্ট আসছেন। অর্জুন আর অনুজ ভালো নিউরোসার্জনের সঙ্গে কথা বলেছে। সুকান্তর কাজ মিটলে তৃষ্ণাকে সেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। সুকান্ত নামী লোক, শহরে যা 3-3টে দোকান, তার পরিচিতি বিস্তর। 2 ছেলে ঠিক করেছে বাবা শ্রাদ্ধ অনুষ্ঠান বড় করে করবে। যত চেনা পরিচিত মানুষজন আছেন সকলকেই নিমন্ত্রণ করবে। 3 তলা বিশাল বাড়ি ওদের। বাড়ির বিরাট ছাদে প্যান্ডেল করা হয়েছে। উড়িয়া বামুন রান্না করছে একপাশে, বাড়িময় ঘিয়ের গন্ধ। 1 তলার হল ঘরে সব জিনিস সরিয়ে সেখানে শ্রাদ্ধের কাজ হচ্ছে। একপাশে জোরে জোরে পাঠ হচ্ছে গীতা। পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণ করছেন। অর্জুন মন দিয়ে বাবার কাজ করছিল। মন্ত্র উচ্চারণ করার সময় 2বার গলাও কাঁপল। অনেকে কাজের সময় চোখ মুছতে দেখলো অর্জুনকে। অনেকে বলা বলি করলেন, আহা, বড় ছেলে তো, বেচারাদের মাথার উপর আর কেউ রইল না, এখন সব দায়িত্ব তো ওরই। এ কথাও বললেন কেউ কেউ। কাজ শেষ হলে অর্জুন বাইরের দালানে এসে বসল। সারি সারি ডেকোরেটরের চেয়ার পাতা। বড় মামা, ছোট মামা, বর্ধমানের পিসি, বরানগরের মাসি, মেশো সব বসে। কেউ চা খাচ্ছেন, কেউ ঠান্ডা পানীয়, মিষ্টি। সুকান্তের দোকান থেকে সব মিষ্টি এসেছে আজ। অনুজ বলেছে, মন খুলে খরচা কর দাদা, সকলে এসে বুঝুক মিষ্টিওয়ালা সুকান্ত কম টাকা করেনি। ভাইয়ের কাছে আশ্বাস পেয়ে অর্জুনও আর দ্বিধা করেনি, মুক্ত হস্তে খরচ করেছে। আর এ বাসনা তো আজকের নয়, এ বাসনা ছিল অনেক কালের। পিসি কাছে এসে একটা চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন, সকাল থেকে তো উপোস, একটু চা খা, নইলে মাথা ধরবে। অর্জুন চায়ের কাপটা নিল। মাসি এগিয়ে এলেন, পিছনে মেশো। মাসি বললেন, জামাইবাবু সম্পত্তি করেছেন বলতে হবে, কি বিশাল বাড়ি। শুধু বাড়ি কিরে দিদি, ওপাশ থেকে বলছে বড় মামা, 3-3টে দোকান, তারপর টাকা। ব্যাংকে টাকা কম আছে নাকি সুকান্তর? পিসেমশাই বললেন, করিতকর্মা মানুষ ছিলেন বলতে হবে। আরে কর্মযোগী পুরুষ, কাজ আর কাজ। লোকটা বোধহয় কাজ ছাড়া কিছুই জানতো না। গুণ না থাকলে কেউ শূন্য থেকে শুরু করে এত কিছু করতে পারে? একনিষ্ঠ স্থির চিত্ত, 1000-এ 1জন হয়। আমরা চাইলে কি আর পারবো? মাসি আলতো হাত রাখলো অর্জুনের পিঠে, বলল, ভাগ্য করে বাবা পেয়েছিলি। পিসি বলল, মানুষটা বড় ভালো ছিল সুকান্ত। অর্জুন চকচকে চোখে চেয়ে, সে চোখে তখন ভাসছে একটা আঁধারে মোড়া রাত। মশারির ভিতর ঘুমন্ত সুকান্ত, চারিদিকে নিঃশব্দ। শোনা যাচ্ছে শুধু সুকান্তের শ্বাস ছাড়া আর নেওয়ার শব্দ। খাটের পায়ের দিকে জানালাটা খোলা। রাস্তার আলোর একটা ফালি এসে পড়েছে বিছানায়। অর্জুনের মাথায় তখন রক্ত উঠেছে। করবী ছেলে নিয়ে চলে গেছে। অর্জুনের হাত শূন্য। এভাবে আর কতদিন? মশারি উঠিয়ে ঘুমন্ত সুকান্তকে ডেকে তুলল অর্জুন। বাবা! 2-3 বার ডাকার পর চোখ মেললেন সুকান্ত। ঘুম জড়ানো গলায় বললেন, কি হয়েছে? আমার ভাগ আমায় দিয়ে দাও, আমি বাড়ি ছেড়ে চলে যাব। কি? সুকান্ত বিরক্তিতে খেঁচিয়ে উঠলেন, আমাকে আমার ভাগ দিয়ে দাও, ব্যাস।
বিছানায় উঠে বসে সুকান্ত বললেন, যা হারামজাদা, মাঝরাতে বাপের কাছে ভাগ চাইতে এসেছিস? চলে যা এখান থেকে, সকালে কথা হবে। সকালে না, এখনই। অর্জুন জেদি হলো। সুকান্ত দৃঢ়স্বরে বললেন, একটা ডেলা কিছু দেব না, আয় করবি পাবি। আজ অবধি কত টাকা রোজগার করেছিস? করব, তবে তুমি থাকতে তার সুযোগ জীবনেও পাবো না, বলে তীব্র আক্রোশে সুকান্তের গলা দু হাতে চেপে ধরল অর্জুন। আচমকা আক্রমণে হতবুদ্ধি সুকান্ত নিজেকে বাঁচানোর চেষ্টায় দু হাতে ছেলের হাত চেপে ধরলেন। প্রাণপণে চেষ্টা করলেন গলা থেকে হাত নামানোর, কিন্তু সত্তরের শরীরে সে দম কোথায়? তারুণ্যের শক্তির কাছে পরাজিত পৌর ক্রমশ নিস্তেজ হয়ে পড়লেন। এক ফোঁটা বাতাসের জন্য ছটফট করতে করতে দু চোখ ঠিকরে বেরিয়ে এলো। তারপর সব ছটফটানি বন্ধ হয়ে নিস্তেজ পড়ে রইল সুকান্তের নিথর দেহ। অর্জুন মশারি ফেলে যখন হাঁপাচ্ছে, সারা শরীরে ঘাম, তখনও বুঝে উঠতে পারছে না কি করে ফেলেছে। তখন দরজার কাছে গলা স্বর পেতে আঁতকে ঘুরে তাকালো। দরজায় দাঁড়িয়ে অনুজ শান্ত ধীর গলায় বলল, আমার এক বন্ধু ডাক্তার, কিছু টাকার জন্য ওর নিজের চেম্বার খোলা হচ্ছে না, ওকে কিছু দিলে ডেথ সার্টিফিকেট। কি বলবো? হার্ট অ্যাটাক? ব্যাস, সব শেষ। তা হার্ট অ্যাটাক হঠাৎ করে হলো কি করে রে অর্জুন? পিসেমশাইয়ের প্রশ্নে অর্জুনের চোখের সামনে রাতের কালো ঘোর কেটে আবার কোলাহলে সকাল ফুটল। অর্জুন বলল, জানি না, প্রেশার টেশার ঠিক মতন চেক করাতো না তো। পুণ্যাত্মা গো, সেই জন্য অমন হুট করে চলে গেলেন। মানুষটা কত করে গেলেন তোদের জন্য, মানুষটা খাঁটি ছিল। সুকান্তের বড় ছেলে অর্জুনের কাছে এ কথা সমর্থন ও প্রসন্নতার আশায় অর্জুনের পিসি অর্জুনের দিকে তাকালেন। অর্জুন ওর সদ্য কামানো মাথায় হাত বুলিয়ে হেসে ফেলল ফিক করে, বলল, বড্ড কিপটে ছিলেন। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।